দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ। আপনারা দেখছেন এটিএন বাংলার সাপ্তাহিক লাইফস্টাইল বিষয়ক আয়োজন লাইফ অ্যান্ড বিউটি এবং বরাবরের মতো আমি আপনাদের সাথে আছি মারিয়া শিমু। স্কিন এবং হেয়ারের বিভিন্ন সমস্যা নিয়ে আমরা সবথেকে বেশি এখন কনসার্ন থাকি। সৌন্দর্য বিষয়ে যদি আমাদের কিছু বলা হয়, আমাদের ত্বক এবং চুল সবার আগে চলে আসে। আর তাই যেহেতু এই বিষয় নিয়ে আমাদের সবার মনে আগ্রহ অনেক বেশি, জিজ্ঞাসা অনেক বেশি, আজ আমরা এই বিষয় নিয়ে কথা বলবার জন্য আমাদের মাঝে আমন্ত্রণ জানিয়েছি আমাদের অতিথিকে। আমরা আমন্ত্রণ জানাচ্ছি ক্লিনিক্যাল অ্যান্ড অ্যাস্থেটিক্স ডার্মাটোলজিস্ট ডক্টর সিনথিয়াকে। কেমন আছেন? ভালো আছে, আপনি ভালো আছেন? আমি বেশ ভালো আছি, অনেক ধন্যবাদ আপনাকে। আবার প্রথমে একটু আপনার কাছে আমি বলতে চাই, আমরা জানি যে আপনি ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে রয়েছেন এবং সেই সাথে আপনি ইউনাইটেড হসপিটালে রয়েছেন, ডার্মাটোলজি ডিপার্টমেন্টে আপনি সেখানে কর্মরত। বর্তমানে একটা বিষয় কিন্তু আমরা বেশ দেখছি সোশ্যাল মিডিয়ার বদৌলতে এবং বেশ কনসার্নিংও আমাদের জন্য, সেটা হচ্ছে একটা স্কিন ডিজিজ যার নাম আমি যদি ভুল না করি স্ক্যাবিস, এবং এটাকে অনেক ক্ষেত্রে মহামারীও বলা হয় এবং এটা প্রচণ্ড ছোঁয়াচে। আমি একটু জানতে চাই যে আসলে আপনি এই ধরনের পেশেন্ট কত পাচ্ছেন, বা আসলেই আমরা যতখানি আতঙ্কিত হচ্ছি, আতঙ্কিত হওয়ার বিষয় এটা কিনা? খুবই সুন্দর কোশ্চেন করেছেন, কারণ কি স্ক্যাবিস আমাদের দেশে এই মুহূর্তে মহামারীর রূপ নিয়েছে। কেন বলবো? এটা স্ক্যাবিস একটা প্যারাসাইট, এটা ছোট ছোট মাইট। এই মাইটগুলো যখন কারো হয়, ফ্যামিলি মেম্বারের একজনের হলে অন্যান্য মেম্বাররাও এটাতে এফেক্টেড হয়। আচ্ছা, সো এই যে স্ক্যাবিসের যে মাইটটা, এই মাইট হচ্ছে দেখা যাবে পরিবারের একজন আক্রান্ত হলো, কোনো ফিচার ওভাবে থাকে না, দেখে শুধু ইচিং থাকে, কোনো রকম সাইন সিমটম থাকে না, কোনো ধরনের কোনো রকম উপসর্গ প্রকাশ পায় না, শুধু মানে প্রচুর পরিমাণে চুলকানি থাকবে, এটা রাতে বেড়ে যায়। তো একজন মেম্বারের হলে অন্যান্য সব মেম্বার আস্তে আস্তে সবারই কিন্তু এটা হয়ে যায়, এফেক্টেড হবে। হ্যাঁ, আচ্ছা, স্পেসিফিক কোনো জায়গা আছে কিনা যেটা দেখলে আমরা বুঝবো যে না এটা স্ক্যাবিস? অনেকের অনেক ক্ষেত্রে অনেক ধরনের ইচিং হতে পারে বা স্কিন কনসার্ন থাকে। স্ক্যাবিস বোঝারই আলাদা কোনো জায়গা আছে কিনা, স্পেসিফিক কোনো? স্ক্যাবিস ফার্স্টের দিকে দেখবেন যে হাতে হবে, কোন জায়গাগুলোতে হবে? ভাঁজযুক্ত এরিয়াগুলোতে অনেক বেশি পরিমাণে হবে। হাতে হলে হাতের এই আমাদের আঙ্গুলের মাঝে, তারপরে দেখবেন যে আমাদের এলবো জয়েন্ট, নি জয়েন্ট, যেই জায়গাগুলো একটু ঢাকা থাকে, চেষ্টা করে যে ওগুলোতে ডিম পারে। হ্যাঁ, স্ক্যাবিস মাইটগুলো ডিম পারে। তো এই জায়গাগুলোতে আস্তে 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 দেখা যায় ডিমের পরিমাণ বা নতুন মাইট তৈরি হয়। এই একজনের থেকে পরিবারের অন্য মেম্বারের মাঝেও এই মাইটগুলো ছড়িয়ে পড়ে। এগুলো যে শুধুমাত্র শরীরে থাকে তা কিন্তু না, এটা কিন্তু দেখা যায় একটা চেয়ার, টেবিল বা ক্লোদিংস, বেডশিট, পিলো কাভার, এগুলো সব কিছুতে থাকে। তো আপনি যে জিনিসটা ব্যবহার করছেন, সেই বিলঙ্গিংসগুলো যদি আরেকজন পরিবারের মেম্বারগুলো ব্যবহার করে, বা ওই সেম চেয়ারেই তো বসলো বা সেম জিনিসই তো তারা নাড়াচাড়া করছে, তাদের ক্ষেত্রেও হবে, যেহেতু এটা চোখে দেখা যায় না। চোখে দেখা যায় না। হ্যাঁ, অনেক ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় যে এখন আমাদের সবার একটু সচেতন থাকা উচিত এবং এই স্ক্যাবিস প্রতিরোধে আসলে যা যা করণীয়, এখন যেহেতু অনলাইনে অনেক কিছুই অ্যাভেলেবল, অনেক সাজেশন অ্যাভেলেবল, সেইভাবে আসলে সবাই যদি আমরা একটু বুঝে শুনে চলি। আচ্ছা, আরেকটা অনেক বড় কনসার্ন ত্বকের আমি যদি বলি, সেটা হচ্ছে পিম্পল বা ব্রণ। সো আমরা জেনেছি এর আগে অনেকের সাথে কথা বলে, বা আমাদেরও একটু জানা আছে এমন যে বিভিন্ন ধরনের পিম্পল হয়ে থাকে, ব্রণগুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে। তো আসলে কোন ধরনের ব্রণ নিয়ে বা কোন ধরনের ব্রণের চিকিৎসার জন্য আপনার কাছে বেশি মানুষজন আসে? আমার চেম্বারে সব বয়সে নিয়ে আসে। দেখবেন যে ব্রণটা কাদের বেশি হয়? পিউবার্টিতে অনেক বেশি ব্রণ হয়। পিউবার্টিতে যখন হয় তখন কিন্তু ব্রণের ধরনটা তারা বেশি উদ্বিগ্ন থাকে। এটা কিন্তু দেখবেন আমার কাছে যেমন পেশেন্ট আগে একটা সময় আসতো, মেয়েরা অনেক বেশি কনসার্ন থাকতো, এখন কিন্তু ছেলেরাও কনসার্ন। তো এই পিউবার্টিতে এক ধরনের ব্রণ হয়, প্লাস আফটার 30 গিয়ে দেখবেন যে আরেক ধরনের ব্রণ হচ্ছে, লাস্ট এজ আফটার 40তেও ব্রণ হতে পারে। যেই ব্রণটা হয় তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হরমোনাল ইমব্যালেন্সের জন্য হতে পারে। আচ্ছা, এর পাশাপাশি ছোটদের ক্ষেত্রে, হ্যাঁ, একদম ছোট নিউনেটাল অর চাইল্ড, তাদের ক্ষেত্রেও কিন্তু একনি হয়। এটা ফর্মটা ভিন্ন থাকে, কিন্তু তাদের ক্ষেত্রে একটু কম হয়, বাট তাদের ক্ষেত্রেও হতে পারে। ম্যাক্সিমাম যদি বলেন যে হ্যাঁ পপুলারের মধ্যে কারা বেশি আসে পিউবার্টিতে, এই 20 to 30 ইয়ার্স ওল্ডের মধ্যে যারা আছে, মেয়ে ছেলে মানে তারাই আসে আমার কাছে ব্রণের সমস্যা নিয়ে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আমরা প্রায়শই অনেকে বলতে শুনি আমাদের স্কিন টাইপ আছে, তার মধ্যে সবথেকে একটু বোধহয় সেনসিটিভ টাইপই সেনসিটিভ স্কিন। সো সেনসিটিভ স্কিন যাদের, বা যারা আসলে বুঝতে পারবে যে তাদের স্কিনটা সেনসিটিভ, তাদের জন্য একটা ওভারঅল বা জেনারেল আসলে তাদের স্কিন কেয়ারটা কেমন হওয়া উচিত? যদি বলেন আমাদের স্কিন টাইপ, হ্যাঁ, আমাদের
বইয়ের অর্থে স্কিন টাইপ আমরা হিসাব করি টাইপ 1 থেকে টাইপ 5 পর্যন্ত। আমাদের দেশে এশিয়ানদের স্কিন টাইপ যদি বলেন তাহলে টাইপ 4, স্কিন টাইপ 4। আচ্ছা, সেটা হচ্ছে আমাদের কালার, আমাদের চুলের কালার, চোখের কালার প্লাস সব কিছুর উপর ডিপেন্ড করে এটা ভাগ করা হয়েছে। এই ভাগ অনুযায়ী আমাদের যেই কালারটা হয়, এই কালারের স্কিনের সব থেকে বেশি সমস্যা হয়। আচ্ছা, আমাদের যে কোনো ট্রিটমেন্ট নেওয়ার আগে বা যে কোনো প্রোডাক্ট ব্যবহার করার আগে সব থেকে বেশি সচেতন থাকতে হয়। আচ্ছা, অনেকেই বিচার করে মানে এইভাবে ভেদাভেদ করে যে ফর্সা বি কালা এইভাবে, হ্যাঁ কালো গায়ের রং, এটা কিন্তু না। এটা দেখা যায় আমাদের সবার স্কিন টাইপটা সেম। আমরা আমাদের দেশে যারা, তাদের ক্ষেত্রে বা ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান সবার ক্ষেত্রে আমাদের যে গায়ের কালারটা, এটা দেখা যাবে স্কিন টাইপ 4। তো এটা 4। তো এই 4 যাদের থাকে তাদের ক্ষেত্রে ধরেন ব্রন, লেজার বা যে কোনো ট্রিটমেন্টের ক্ষেত্রে ট্রিটমেন্ট একটু ভিন্ন হয়। নরমালি ইউরোপিয়ান থেকে আমাদের ট্রিটমেন্ট একটু ভিন্ন হয়। প্রোডাক্ট ব্যবহার করার ক্ষেত্রে যে ইনগ্রেডিয়েন্ট গুলো সেগুলো ভিন্ন হয়। তো আমি সব সময় বলি, আপনি কারো বা কোনো ধরনের রিলস বা সোশ্যাল মিডিয়া থেকে কোনো কিছু না দেখে কোনো প্রোডাক্ট বা স্কিন কেয়ার রুটিন ফলো করবেন না। অবশ্যই আপনার ত্বক অনুযায়ী আপনার ত্বক কী ধরনের, আপনার ত্বক অয়েলি কিনা, আপনার ত্বকের কোনো কনসার্ন আছে কিনা, কোনো ধরনের দাগ আছে কিনা বা ব্রণের গর্ত আছে কিনা, সেটার উপর ডিপেন্ড করবে আপনার স্কিন কেয়ার রুটিন আসলে যেটা আমাদের, হ্যাঁ তার উপর। তো স্কিন কেয়ার যদি বলি যে না কোনো ধরনের কনসার্ন নেই, নরমাল একটা সতেজ স্কিন বা হেলদি স্কিন। আমরা আরেকটু কথা বলবো এটা নিয়ে, আমাদের সাথে একজন গেস্টের ফোন আছে এবং সে খুব উদ্গ্রীব হয়ে আপনার সঙ্গে কথা বলতে চাইছেন। আমরা ফোনটা নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে আপনার যে প্রশ্ন করার সেটা করবেন। ওয়ালাইকুম আসসালাম। আমরা আপনাকে শুনতে পাচ্ছি দর্শক, আপনি বলবেন। আমি সাতক্ষীরা থেকে বলছি। জি, আমার বয়স 38। আমি আমার নাদিরা খাতুন। আমার হচ্ছে মুখে পিম্পল হয়ে দাগ হয়ে গেছে, গর্ত গর্ত। আচ্ছা, আপনি কি প্রশ্ন নেওয়া হয়েছে? কি উপায়ের চিকিৎসা কি? ধন্যবাদ দর্শক আপনাকে। 38 বছর বয়স, ওনার মুখে তিল তিল হয়ে গর্ত হয়ে গেছে, এটার কি মানে উনি বলেছে মেবি, আপনি সরি আমি যদি ভুল না শুনে থাকি, তো উনি বলেছে যে তিল হয়ে গর্ত হয়ে গেছে। যদি তিল হয়ে গর্ত হয়ে যায়, তিল হয়ে সাধারণত গর্ত হয় না, দাগ হয়ে যাওয়ার কথা। যদি তিলটা বেশি বড় হয়ে থাকে সেক্ষেত্রে অনেক ধরনের ট্রিটমেন্ট আছে। এখন আপনি যদি আমার একজন বিশেষজ্ঞ ডক্টরের কাছে বা চর্ম বিশেষজ্ঞের কাছে যেতে হবে, তার আগে অন্তত বাসায় আপনি কিছু প্রস্তুতি নিতে পারেন। সেটা কিভাবে নেবেন? আপনার একটা সানস্ক্রিন ব্যবহার করতে হবে মাস্ট। সানস্ক্রিনটা আপনি এখন থেকে শুরু করুন, প্লাস পরবর্তীতে আপনি একজন চর্ম বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে কিছু এক্সট্রা অ্যাডভান্স ট্রিটমেন্ট নিতে পারেন, যেটাতে খুব তাড়াতাড়ি আপনি রেজাল্ট পাবেন। এবং এগুলোতে দেখা যায় কি, আপনি যদি কোনো হোম রেমেডি বা বাসায় কোনো কিছু করে একটু কমাতে চাচ্ছেন, এটাতে অত বেশি রেজাল্ট ভালো মতো পাওয়া যায় না, অনেক লেন্দি হয়। তার থেকে অ্যাডভান্স কিছু ট্রিটমেন্ট থাকলে আপনি ডক্টরের চর্ম বিশেষজ্ঞের কাছে নিতে পারেন। আর যদি কিছু জানার থাকে এক্সট্রা এই বিষয়ে, আপনি আরো কোশ্চেন করতে পারেন। ধন্যবাদ আপু আপনাকে। একটু দর্শকদের উদ্দেশ্যে আমি বলে নিচ্ছি, আপনারা যদি যোগাযোগ করতে চান আমাদের সাথে, আপনাদের কোনো প্রশ্ন থাকে, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এবং অবশ্যই আপনারা যখন কথা বলবেন বা আপনারা যখন ফোনের সংযোগ পাবেন, আপনারা টিভির ভলিউমটা একটু কমিয়ে দেবেন। ধন্যবাদ। তো আমাদের সাথে আরেকটা ফোন আছে, আমরা ফোন নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে আপনার যা প্রশ্ন করার করবেন। আমি দিনাজপুর জেলা হাতিপুর থানা থেকে বলছিলাম। জি, হ্যালো। জি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার যা বলার বলবেন। আমি দিনাজপুর জেলা হাতিপুর থানা থেকে বলছিলাম। জি, আচ্ছা, আমার এক ছোট বোনের মানে গালের দুই সাইড গরুনের মতন ছোট ছোট ঘামাচি দেখা যাচ্ছে এবং কালো কালো দাগ হচ্ছে। আসলে এটা সমাধান জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ আপনাকে। উনি কোশ্চেন করেছেন যে হচ্ছে ব্রণের ছোট ছোট মানে দানা দানা হয়ে এগুলো দাগ হয়ে যাচ্ছে। এটা যেহেতু ব্রণ, এই ব্রণের ট্রিটমেন্টটা আপনার নিতে হবে। হ্যাঁ, ব্রণের ট্রিটমেন্টটা নিলে দেখবেন অনেকাংশে ব্রণটা যখন কমে আসবে, এই মানে এই দানা দানাগুলো কমে যাবে। সাধারণত দেখা যায় এই দানা দানাগুলো যখন হয়, কিছু অয়েল গ্ল্যান্ডের বা অয়েল গ্রন্থি থেকে যখন অয়েলটা বেশি সিক্রেশন হয় বা আটকে থাকে,
বা পরিষ্কার ঠিকমতো হয় না, তখনই মেইনলি এই দানা দানাগুলো আমরা চোখে দেখতে পাই বা হাত দিয়ে স্পর্শ করলে বুঝতে পারি। আপনি পরিষ্কারটা ঠিকমতো হচ্ছে কিনা, মুখ পরিষ্কারটা ঠিকমতো করছে কিনা, এটা একটু নজর রাখুন। এটা যদি বাসায় ঠিকমতো করতে পারেন, আপনার এটা নিরাময় সম্ভব। এটা বাসায় থেকেই সম্ভব যদি আপনি ক্লিনিং বা পরিষ্কার পরিচ্ছন্নতা বা মুখটা ভালো মতো ফ্রেশ করে ক্লিন করতে হবে, এটা এনশিওর করলে আর মনে হয় না এই সমস্যাটা থাকবে। প্রথম কথাই হচ্ছে যে আমরা স্কিন হেয়ার আমরা যদি ভালো রাখতে চাই, আমাদের একদম পুরো ক্লিন রাখতে হবে আমাদের স্কিন অ্যান্ড হেয়ার বোথ। আচ্ছা, তো আমরা কথা বলছিলাম আমাদের বেসিক স্কিন কেয়ার অ্যাকচুয়ালি কেমন হওয়া উচিত সেনসিটিভ স্কিনের জন্য। সেনসিটিভ স্কিনের জন্য যদি বলেন, সেই ক্ষেত্রে স্কিন কেয়ার আপনি সব প্রোডাক্ট ব্যবহার করতে পারবেন না। অনেকে আছে অয়েল বেস ক্লিনজার দিয়ে ফেস বা মেকআপ ক্লিন করতে পছন্দ করেন, অয়েল টাইপের কিছু কি আসলে সেনসিটিভ স্কিন যাদের আছে তারা ইউজ করতে পারবে কিনা? যাদের একনি আছে তারা কিন্তু পারবে না। আচ্ছা, যাদের খুব কম সহজেই দেখা যায় দাগ হবার প্রবণতা থাকে বা বেশি ধরনের বাম্পস লাইক লেশন হয়, একনি না কিন্তু দেখবেন যে শক্ত শক্ত দানা হয়ে আছে, এটা ক্লিন হচ্ছে না, প্রপার হচ্ছে না, রয়ে যাচ্ছে, তো এটা থাকলে তারা কিন্তু অয়েল বেসড কোনো কিছু ব্যবহার করতে পারবে না। তাদের ক্ষেত্রে ব্যবহার করতে হবে এমন কিছু, যেমন আমি আপনাকে বলে দিই জোজোবা অয়েল। হ্যাঁ, এটা কিন্তু আপনার পোর্স ক্লগ করে না, এটা ক্লিনিংটা প্রপার করবে। তো সেক্ষেত্রে তারা যদি মনে করেন যে মেকআপ রিমুভ করতে চায়, জোজোবা অয়েল দিয়ে ক্লিন করে দেন আবার ওয়াটার বেসড যেগুলো ক্লিনজার সেগুলো দিয়ে ক্লিন করতে পারবে। আমার সাথে আরেকটা ফোন আছে, আমরা ফোনটা নিয়ে নিচ্ছি। দর্শক আসসালামু আলাইকুম, আপনার পরিচয় দিয়ে আপনার যে প্রশ্ন করবেন সেটা করবেন। জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আমরা শুনতে পাচ্ছি আপনাকে দর্শক, আপনার যা বলার সেটি বলবেন। জি, আসলে না আমার নাকে একটু সমস্যা, মানে চাপ দিলে সাদা সাদা পিম্পল বের হয়। আচ্ছা, বলছি আমার নাকে চাপ দিলে সাদা সাদা মানে সাদা সাদাই বের হয় আর কি, এটা কি ধরনের সমস্যা? ধন্যবাদ আপনাকে। উনি সাধারণত বলতে চেয়েছে যে হোয়াইট হেডস ব্ল্যাক হেডস এর মানে প্রবলেমটা, ওনার ক্ষেত্রে হোয়াইট হেডস এর প্রবলেম। তো ওনার হোয়াইট হেডস রিমুভ করতে হলে যেটা করতে হবে, এটা কোনো ধরনের স্ক্রাবার ইউজ করতে পারেন। সেটা বাসায় আপনি যদি অল্প কিছু সল্ট বা চিনি নিয়ে আপনি সপ্তাহে একদিন ওই জায়গাটাতে একটু লাগিয়ে রেখে একটু ভালো মতো ঘষে ক্লিন করেন স্ক্রাবার হিসেবে, দেন এটাও কিন্তু আপনার সমস্যার সমাধান হতে পারে। বাট এটা মানতে গিয়ে আপনি বেশি স্ক্র্যাচ করবেন না বা বেশি স্ক্র্যাপ করবেন না, এটা পরবর্তীতে আপনার ক্ষতি হতে পারে। হালকা প্রথমে স্টার্ট করেন, আপনি দেখেন এটা আপনার স্কিনের জন্য উপযোগী কিনা, দেন আপনি ব্যবহার করতে পারেন। অনেক ধন্যবাদ। আমার সাথে আরেকটি ফোন আছে, আমরা ফোনটি নিচ্ছি। দর্শক আসসালামু আলাইকুম, আপনার পরিচয় দিয়ে। জি, আপনি যেটি প্রশ্ন করবার করবেন, আমরা শুনতে পাচ্ছি আপনাকে। আমার স্কিনে, হ্যাঁ হাতে, হ্যালো, জি শুনতে পাচ্ছি আমরা আপনাকে। আমার হাতে শরীরে গুল হয়ে সাইডে চামড়ার মতো আছে, আপনার এটা ছড়িয়ে যেতে সারা শরীরে, ঠিক আছে? আচ্ছা, আপনি কি বুঝতে পেরেছেন? উনি মেবি বলেছে ব্রনের কথা, ওনাকে একটু আপনার কি স্কিনে সমস্যা হচ্ছে নাকি ফেসে সমস্যা হচ্ছে? আমার স্কিনে মানে হাতে আছে, শরীরে আছে। আপনার কোনো সমস্যা নেই, চুলকানিও নাই, আপনার পুরানিও নাই, কিছু নাই, শুধু চামড়া উঠছে, তাই তো? শক্ত হয়ে আছে শুধু আপনার এটা শর্টকাট, মানে সব জায়গায় না, কিছু কিছু জায়গায় বেশি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দর্শক, আচ্ছা, ওনার সমস্যাটা এটা অনেকেরই সমস্যা, একটি কমন সমস্যা। আমি এটা নিয়ে আজকে বলবো। কেন বলবো, উনি যেহেতু কোশ্চেনটা করেছে, আপনাকে থ্যাংক ইউ। আমি বলি, এই যে খসখসে ভাব দেখবেন যে আমাদের হাতে, হ্যাঁ, এই আর্মসে কিছু শক্ত দানা দানা থাকে, সহজে যেতে চায় না, সেটা চুলকায়ও না, কোনো ধরনের কোনো উপসর্গই থাকে না, কিন্তু দেখা যায় কি এটা হাত দিলে দানা দানা শক্ত বাম্পসের মতো ফিল হয়। অনেকে মনে করে এটা ব্রণ, অনেকের হাতের পাশে থাকে, অনেকের পিঠে থাকে এবং শরীরের অন্যান্য জায়গায়ও থাকতে পারে, আবার অনেকের ফেসেও থাকে। তো আমি তাদের ক্ষেত্রে বলবো, আপনি এটা নিয়ে বেশি আপনি যদি কসমেটিক পারপাস বা মনে হয় যে না আমার এগুলো আমাকে বিরক্ত করছে, দেন আপনি এটা ট্রিটমেন্ট নিতে পারেন। আদারওয়াইজ আপনার যদি কোনো ধরনের বদার না করে বা কোনো এটা নিয়ে যদি কোনো কনসার্ন না থাকে, দেন এটা আপনার কোনো ক্ষতি করবে না বা এটা ক্ষতির কারণ হবে না।
যদি কেউ কসমেটিক পারপাস করতে চায় তাহলে স্যালিসাইলিক অ্যাসিড কন্টেনিং কিছু ক্লিনজার আছে, কিছু লোশন আছে, বডি লোশন আছে, এগুলো সাধারণত ব্যবহার করলে এটা চলে যায়, এটা অনেকাংশেই কমে যায়। যাদের মিনিমাম থাকে তাদের ক্ষেত্রে পুরোপুরি কমে যায়, আর যাদের অনেক বেশি থাকে তাদের অল্প কিছু কমে। এটা কিন্তু ভিটামিন এ জনিত ডেফিসিয়েন্সির কারণেও হয়ে থাকে। তো আমরা এটা আমরা দেখি যে ডেফিসিয়েন্সি আছে কিনা, কোনো নিউট্রিশিয়াস ডেফিসিয়েন্সি আছে কিনা, ভিটামিন মিনারেলস দেখে আমরা সেই অনুযায়ী ট্রিটমেন্টটা দেন। বাট এটা যদি ট্রিটমেন্ট না করা তাহলে হার্মফুল কিছু না, এটা বিনাইন, টোটালি বিনাইন, এটাতে হার্মফুল কোনো ইফেক্ট নেই। ধন্যবাদ। আমাদের সাথে আরেকটা ফোন আছে, আমরা ফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, আপনার যা প্রশ্ন করার করবেন, আমাদের সাথে ডক্টর আছেন, তিনি শুনছেন। দর্শক আপনি শুনতে পাচ্ছেন আমাদের? আমার বোধ হয় উনি ফোন দিয়ে কোথাও ব্যস্ত হয়ে গেছেন। আপনি পরবর্তীতে আবার চেষ্টা করবেন, আমরা আপনার ফোনটি রিসিভ করব। আচ্ছা, দর্শক অনেক প্রশ্ন করছে, দর্শকের প্রশ্নের উত্তরই আসলে আমরা নিচ্ছি। আমার যা প্রশ্ন করার প্রশ্ন করতে পারছি না। আমি আপনার কাছে জানতে চাইছি, এখন খুব হাইপ, এখন না বেশ কয়েকদিন ধরেই আমরা দেখি যে সবাই খুব আসলে বিষয়টা নিয়ে চিন্তিত, বা সবাই আসলে চায় এই বিষয়টি করতে, সেটি হচ্ছে স্কিন হোয়াইটেনিং। স্কিন হোয়াইটেনিং অ্যান্ড লাইটেনিং, এটির জন্য আমরা আগে দেখেছি ট্রপিক্যাল ক্রিম ইউজ করেছে অনেকে, নানা ধরনের ট্রিটমেন্টস আছে। তারপরে আমরা দেখেছি আইভি ড্রপ বা গ্লুটাথায়ন, যেটাকে আমরা বলে থাকি। অ্যাকচুয়ালি আমাদের স্কিন ফর্সা করার জন্য অথবা স্কিন লাইটেনিং করার পার্মানেন্ট কোনো সলিউশন, মেডিকেলি প্রুভেন কোনো কিছু আছে কিনা? আচ্ছা, হোয়াইটেনিং প্রবলেম মানে হচ্ছে এটা কি আমাদের সবারই একটা কনসার্ন থাকে, আমি ফর্সা হব, ফর্সা ত্বক ভালো, এবং হচ্ছে ফর্সা ত্বকের প্রতি মানুষের একটা আকর্ষণ কাজ করে। সেক্ষেত্রে আমি বলবো আমাদের যদি হোয়াইটেনিং বা কোনো ধরনের ব্রাইটেনিং ট্রিটমেন্ট থাকে, সব কিছুরই সাইড এফেক্ট থাকবে। আচ্ছা, এখন আমরা সবাই আল্লাহর সৃষ্টি, এখন আমাদেরকে যেভাবে তৈরি করেছে বা যেই গায়ের রং দিয়েছে সেটাই বেস্ট। যখন এটা থেকে চেঞ্জ করতে যাব বা আমাদের ধরন থেকে আমরা পরিবর্তন আনবো, তখন কিছু না কিছু সাইড এফেক্টস থাকবেই। ওয়ার্ল্ড ওয়াইড দেখবেন যে হলিউড বলিউড সব জায়গায়, অনেকের উদাহরণ আমি দিতে পারি, আমি নাম উল্লেখ করলাম না, অনেকেই এখন গ্লুটাথিয়ন বা আইভি ড্রিপ যেটা ব্যবহার করে ব্রাইটেন বা হোয়াইটেন হচ্ছে, এটা কাজ করে। কেন কাজ করে সেটার ক্ষেত্রে এটা কন্ট্রাডিক্টরি, এটা নিয়ে অনেক মতভেদাভেদ আছে। কারণ কি, এটা বাইরের কান্ট্রিতে অনেক আগে থেকে ব্যবহার হয়ে আসছিল, কিন্তু টোটালি এফডিএ অ্যাপ্রুভড না। আচ্ছা, আমাদের দেশে এখনো ব্যবহার হচ্ছে। এটা যখন ফার্স্ট ইনভেন্ট হয়, এটা কিন্তু ক্যান্সার পেশেন্টদের জন্য এটা তৈরি করা হয়েছিল। দেখা গিয়েছিল এক ধরনের ক্যান্সার পেশেন্টদের যখন টোটালি ইমিউনিটি একদমই কমে গিয়েছিল, দেন এই গ্লুটাথিয়ন দেওয়া হয় ইমিউনিটি বুস্টার হিসেবে, এবং এটা ইমিউনিটি বুস্টার হিসেবে যখন অ্যান্টিঅক্সিডেন্ট, হ্যাঁ অ্যান্টিঅক্সিডেন্ট। সো এটা যখন দেওয়া হলো অ্যাট এ টাইম, ওই কয়েকজন পেশেন্টের ক্ষেত্রে তারা আগের থেকে অনেক বেশি ফর্সা হয়ে গেল। কেন ফর্সা হলো? এই মেলানিন যেটা কালো বা ফর্সা নির্ণয় করে, সেটা কিন্তু টোটালি গ্লুটাথিয়ন কমিয়ে দেয়। আচ্ছা, তো এই কারণেই তাদের গায়ের রং ফর্সা হয়ে গেল। আচ্ছা, আমি আরেকটু অ্যাড করতে চাই সাথে, সেটা হচ্ছে আমরা জানি বলতে আমি অ্যাকচুয়ালি আমার কাছে আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে মেলানিন যখন আমাদের স্কিন থেকে কমে যায়, তখন আমাদের স্কিন অনেক বেশি সেনসিটিভ আরো হয়ে যায়, সান সেনসিটিভ এন্ড আদার্স যে প্রবলেমগুলো সেগুলো আমাদের ফেসে দেখা যায় বেশি। ইজ ইট ট্রু? ইজ ইট ট্রু? আপনি কোশ্চেন করলেন, কিন্তু আমি আপনাকে বলবো টোটালি ট্রু। আপনি যেটা জানেন একদম সম্পূর্ণ সঠিক, কিন্তু এই মেলানিনটা কতটুকু কমানোটা উচিত বা কতটুকু পাওয়ারে ব্যবহার করতে হবে, কতটুকু থাকা দরকার, সেটার উপর ডিপেন্ড করে। আচ্ছা, এখন মেলানিন যত বেশি কমবে, তত সানের প্রতি আমাদের সেন্সিটিভিটি, স্কিন সেন্সিটিভিটি বেড়ে যাবে, সান সেন্সিটিভিটি বেড়ে যাবে। দেখবেন এই লাইট, স্টুডিও লাইট প্লাস হচ্ছে আমাদের পিসির সামনে আমরা সারাদিন কাজ করি, বা মোবাইল লাইট, টোটালি আমাদের তখন এত বেশি সেন্সিটিভিটি কাজ করে, খুব সহজেই দাগ পড়ে যায়। এটা আমাদের শরীরের জন্য অনেক সময় ক্ষতিকর হয়, বাট মেলানিন আমাদের তৈরি হবেই বডিতে, একটা টাইম পর্যন্ত ওই কাজটা থাকবে, দেন আস্তে 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 এগেইন মেলানিন ফর্মেশন হয়। মানে এটা যদি আমি করতে চাই এবং এটা পার্মানেন্ট রেজাল্ট চাই, তাহলে সারা জীবন আমাকে এটা নিতে হবে? সারা জীবন একটা লেভেল বা ডোজ আছে, সেই পর্যন্ত নিতে পারেন। এটা যখন কেউ টানা নেয়, তখন মেলানিন উৎপাদনের পরিমাণটা একটু কমে যায়। তখন আগে যে হারে তৈরি হতো সেটা তখন তৈরি হয় না। বাট আমি এটাকে বলবো না যে আপনি হোয়াইটেনিং ট্রিটমেন্ট নিয়ে হোয়াইট হতে পারেন। আমার পেশেন্ট চেম্বারে যারা আসে তাদেরকে আমি এটাতে অত বেশি উৎসাহ দেই না। আমি মনে করি যদি খুব বেশি তারা আগ্রহী হয়, সেক্ষেত্রে বলি আচ্ছা ঠিক আছে,
কিন্তু তাদের ক্ষেত্রেও ডোজ মেনটেন করতে হবে, প্লাস কিছু টেস্ট আছে, এই লিভার ফাংশন টেস্ট বা ক্রিয়েটিনিন এটা ছাড়াও অন্যান্য কিছু টেস্ট আছে, এটা দেখে এটা দিতে হয়, আদারওয়াইজ এটা ক্ষতিকর। তার অন্য কোনো হেলথ কনসার্ন আছে কিনা সেটা দেখে তারপরে তাকে সেটা দিতে হয়। আচ্ছা, আমাদের সাথে আরেকটা ফোন আছে, আমরা ফোন নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে আপনার যা জিজ্ঞাসা করার করবেন। দর্শক, আপনি আপনার টিভির ভলিউমটা একটু কাইন্ডলি কমাবেন, সাউন্ডটা একটু কমিয়ে আমাদের সাথে কথা বললে আমরা আপনার কথা শুনতে পাবো। আমার মানে মুখে ব্রণ হয়েছে, আচ্ছা, কালো কালো দাগ হয়ে গেছে, এটা থেকে মানে কি করতে হবে? আচ্ছা, জি ঠিক আছে, আমরা শুনে নিচ্ছি আসলে এটার কি সলিউশন আছে। ধন্যবাদ আপনাকে। জি, ব্রণের দাগের জন্য আপনি যে ট্রিটমেন্টগুলো নিতে পারেন, সাধারণত ব্রণের দাগ থাকে না। যদি ট্রিটমেন্ট প্লাস স্কিন কেয়ার রুটিনটা ফলো করেন তাহলে ব্রণের দাগগুলো চলে যায়। এই ব্রণের দাগের ক্ষেত্রে আপনি এখন ফার্স্টে স্টার্ট করেন সানস্ক্রিন ব্যবহার করা শুরু করলে দেখবেন যে যতটুকু ব্রণের দাগ এখন গাঢ় মনে হচ্ছে সেটা আস্তে আস্তে আপনার কমে যাচ্ছে। কেন কমে যায়? তাই 28 দিন পর পর আমাদের স্কিন রিজুভিনেট হয়, তো যখন উপরে লেয়ারটা থাকে সেটা আস্তে আস্তে এক্সফোলিয়েট হতে থাকে। সো সানস্ক্রিন ব্যবহার করলে যেটা দাগ থাকে নিচের দাগটাও হালকা হয়, প্লাস আমাদের যে রিজুভিনেট হয়ে নতুন স্কিন আসে সেই স্কিনেও দাগ থাকে না। এটা ব্যবহার করেন। আর কিছু পরামর্শ তো অবশ্যই চর্ম বিশেষজ্ঞের কাছে নিতে হবে, পাশাপাশি আপনার ক্লিনজার বা নতুন করে ব্রণ উঠছে কিনা সেটাও একটু দেখতে হবে। এটা দেখলে আপনি যদি ট্রিটমেন্ট কন্টিনিউ করেন এটা চলে যাবে। আমরা আমাদের ফোন কল থেকে বুঝতে পারছি আসলে আমাদের যারা দর্শক রয়েছেন অথবা যারা রয়েছেন ওভারঅল পিম্পলের প্রবলেমটাই বোধহয় আসলে ব্রণের প্রবলেমটাই অনেক বেশি সবাই ফেস করছেন। তো কথা বলছিলাম আমরা আইভি ড্রিপ নিয়ে বা স্কিন হোয়াইটেনিং নিয়ে কথা বলছিলাম। আরেকটি খুব বেশি এখন হাইপড যেটি বিষয় আমরা বুঝি সেটা হচ্ছে স্কিন না, ফেসটাকে হচ্ছে আমরা নর্মালি বলি হচ্ছে ভি শেপ। অনেকে হচ্ছে তার স্কিনে যে এটা আমরা বুঝি যে ফ্লসগুলো থাকে বা কারো যদি তার স্কিনে সেই পছন্দ না হয় তাহলে তার স্কিনটাকে চেঞ্জ করে, বাট মোরলেস সবাইকে একই রকম হয়তো বা চেঞ্জ করার পর মনে হয়। তো যেই প্রসেসিংগুলো আসলে যায় ভি শেপের ভিতরে তার মধ্যে বোটক্স ফিলারও তো অফকোর্স রয়েছে। বোটক্স ফিলার নিয়ে একটা ট্যাবু ছিল অনেকদিন আগে যে বোটক্স ফিলারটা একটা সময় গিয়ে ক্যান্সারে হয়তো বা টার্ন করে অথবা হয়তো বা ট্রিগার্ড হয়ে যায়। এটা কি ট্রু কিনা বা বোটক্স ফিলারটা আসলে কতখানি সেফ? বোটক্স ফিলার এই ট্রিটমেন্টগুলো আমাদের অর্থে ব্যবহার করা হয় হচ্ছে অ্যান্টি এজিং ট্রিটমেন্ট। অ্যান্টি এজিং কি? বয়সের ছাপ কমানো। বয়সের ছাপ কমানোর জন্য বোটক্সটা মেইনলি ব্যবহার করা হয়। বোটক্স কি কেন এখন হাইপড কেন? সবাই চায় পোরলেস, কোনো ধরনের রিঙ্কেল থাকবে না, কোনো ধরনের কোনো যাতে বয়স একটু স্যাগি না হয় বা একটু ভাঁজ যাতে না পড়ে, এই ধরনের জন্য বোটক্সটা অনেক ফেমাস। আপু, আমরা এই বিষয়টা নিয়ে আরো বিশদ কথা বলবো, আমাদের ছোট্ট একটা আজানের বিরতিতে যেতে হবে। দর্শক, আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যে। দর্শক, বিরতির পর আবারও একবার আমন্ত্রণ জানাচ্ছি লাইফ অ্যান্ড বিউটিতে। আমরা আজ কথা বলছি আমাদের স্কিনের নানান কনসার্ন নিয়ে। তো বোটক্স অ্যান্ড ফিলার নিয়ে আমরা কথা বলছিলাম, খুব ইম্পর্টেন্ট একটা বিষয় এখন। জি, বোটক্সের জন্য আমি বললাম বয়স যেহেতু ছাপ কমানোর জন্য এটা করা হয়। বোটক্স যদি কেউ করে এই বয়সের ভাঁজ অনেক কারণেই আসতে পারে। অনেকের না 20-এর নিচেও দেখবেন যে 20 বছরের মধ্যেই বয়সের ভাঁজ চলে আসে, কারণ অনেকে ভুরু কুচকানোর অভ্যাস থাকে বা কথা বলার একটা ধরন থাকে বা অনেকে হাসির অভ্যাস থাকে, সেটা থেকে ন্যাজোলেভিয়াল ফোল্ড বা হচ্ছে গ্লাভিলাতে কিছু চেঞ্জ আসে। দেখবেন ফোরহেডে কুচকানোর জন্য একটা ভাঁজ পড়ে যায়, এগুলোতে বোটক্স করা হয়। তাদের ক্ষেত্রেও করা হয় যাতে ভাঁজটা চলে যায়। এই বোটক্স কাজ করে কিভাবে? বোটক্সটা দেখা যায় যে মাসেলে দেওয়া হয়, মাসেল মুভমেন্ট টোটালি অফ করে দেওয়া হয়, তো সেক্ষেত্রে ভাঁজটাও চলে যায়। বাট এটা যদি পারফেক্ট হ্যান্ডে বা এক্সপেরিয়েন্স ডক্টরের কাছে না করা হয়, সেই ক্ষেত্রে এই চোখের দেখবেন ফোরহেডে যারা বোটক্স করে তাদের ক্ষেত্রে আই ড্রপিং হতে পারে, চোখ পড়ে যেতে পারে। তাদের এই চোখটা সারাক্ষণই দেখা যায় ড্রপি হয়ে থাকে। যতদিন বোটক্সের এফেক্ট থাকে ততদিন চোখটা ড্রপি হয়ে থাকে। আবার অনেকের ক্ষেত্রে মুখের এই মাসেলটাতে করা হয় ম্যাসেটার মাসেল, এই জায়গাটাতে চাপানোর জন্য এই ভি শেপটা বলে। এই ক্ষেত্রে ম্যাসেটার মাসেলটা যাদের বড় থাকে তাদের ক্ষেত্রে করা হয়। যদি কোনো
ঠিক পয়েন্টে না পড়ে বা এক্সপার্ট হ্যান্ডে না হয়, তাদের ক্ষেত্রে মুখটা বেঁকে যায়। তারা যখন কথা বলবে দেখবেন অনেক ক্ষেত্রে প্যারালাইসিস হলে যেভাবে কথা বলে একদিকে চলে যায়, ডেভিয়েশন হয়ে যায়, মানে মাসলটা তো রিল্যাক্স থাকবে না। হ্যাঁ, তাদের ক্ষেত্রেও সেম ওই ডেভিয়েশনটা হয়ে যায়। তো এই জিনিসগুলো এত বেশি সূক্ষ্ম, এত সেনসিটিভ, হ্যাঁ এত সেনসিটিভ, এই কাজগুলো যারা করবে তারা যদি অ্যানাটমি না জেনে করে, আমরা প্রতিদিন বা বলবেন এরকম বাহির থেকে করে এসে কিছু পেশেন্ট আসে যারা তাই এই সাইড এফেক্টগুলো নিয়ে আসে। আবার অনেকের ক্ষেত্রে যারা ফিলার করে, ফিলারের জন্য ব্লাইন্ডনেস হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা অনেকেই না জেনে, মানে এটা অনেক যাদের আসলে নলেজ আছে এই সম্পর্কে তাদের কাছে আসলে গিয়ে করা উচিত। আমাদের সাথে আরেকটা ফোন আছে, আমরা নিয়ে নিচ্ছি একটু। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে আপনার যা প্রশ্ন করার করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি আপু, আমার বাচ্চার পক্স ছিল, তো পক্সের দাগের জন্য কি করণীয়, আর আমার মুখে দাগ, ছোট ছোট দাগ, এটার জন্য কি করতে পারি? আচ্ছা, আপনার বয়সটা? আমার বয়স হচ্ছে 32, আর বাচ্চার বয়স হচ্ছে 14। আচ্ছা, ধন্যবাদ আপনাকে দর্শক। পক্সের দাগের জন্য বাচ্চার বয়স বললো 14। এটা পক্সের দাগটা আস্তে আস্তে যেতে পারে, কিন্তু যদি খুব বেশি ডেপথে হয়ে থাকে সেক্ষেত্রে গর্তর জন্য পরের দিকে লেজার করতে পারে। বাট এখন কি করবে, এখন করবে অলিভ অয়েল। বাসায় যেই অলিভ অয়েলগুলো ব্যবহার করা হয়, বডি অলিভ অয়েল, এগুলো ব্যবহার করবে। যেই দাগের জায়গাগুলোতে একটু বেশি করে দিবে, ময়শ্চারাইজার বেশি ব্যবহার করবে, প্লাস সানস্ক্রিন তো মাস্ট। এগুলো ব্যবহার করলে দাগটা আস্তে 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 এই গর্তটা ফিল আপ হতে পারে। যদি দেখা যায় তারপরে ফিল আপ হচ্ছে না, সেক্ষেত্রে অনেক অ্যাডভান্স ট্রিটমেন্ট আছে, এগুলো নিতে পারে। আর আপনার ক্ষেত্রে আপনি বললেন মেস্তার বা ছোপ ছোপ দাগ, এই যে ছোপ ছোপ বা এই দাগগুলো না দেখা যায় পরের দিকে মেস্তার দিকে রূপ নেয়, অনেকের ক্ষেত্রে আবার আনইভেন বা সানবার্নের মতো হয়ে যায়। আপনি এখন থেকে যদি সানস্ক্রিন না ব্যবহার করে থাকেন, সানস্ক্রিন ব্যবহার করবেন। এর পাশাপাশি কিছু জিনিস, যেমন আপনি কোনো ধরনের এমন কোনো ক্রিম বা এক্সফোলিয়েট ব্যবহার করবেন না যেটাতে এই দাগটা পরের দিকে আরো গাঢ় হয়। লাইক আমি বলবো, অনেকে হাইড্রোকুইনোন ক্রিমটা ব্যবহার করে দাগটা কমানোর জন্য। এটা যদি কেউ 3 থেকে 4 মাসের বেশি ব্যবহার করে, দাগটা আরো গাঢ় হয়ে যায়। পরের দিকে যখনই আপনি অফ করবেন ক্রিম, দেখবেন দাগটা আগের থেকে আরো বেশি গাঢ় হয়ে যাচ্ছে। সো আপনার স্কিনের জন্য ট্রিগারিং ফ্যাক্টরগুলো, মানে যেটার জন্য বেড়ে যাচ্ছে এরকম কোনো কিছু ব্যবহার করবেন না, এগুলো টোটালি বন্ধ রাখবেন। এখন খুব নর্মাল একটা সানস্ক্রিন, নর্মাল একটা ক্লিনজার যেটার জন্য মুখ ধুবেন, আর একটার জন্য ময়শ্চারাইজার, এর বেশি কিছু নেবেন না, না হলে দেখা যায় দাগ আরও বাড়তে পারে। আর এটার পরে যদি কোনো ট্রিটমেন্ট নিতে চান তাহলে অ্যাডভান্স ট্রিটমেন্ট নিতে পারেন। সেক্ষেত্রে আমি অনেকে বলি পিআরপি, ফেস পিআরপি। এই ফেস পিআরপিটা নিলে মেস্তার দাগটা আস্তে আস্তে হালকা হয়। কেমিক্যাল পিলিং, এগুলো অনেক কিছু আছে, বাট আমি সব ত্বকের জন্য সব ট্রিটমেন্ট এক না, মানে সবার জন্য সবকিছু ঠিক না। এবং সেক্ষেত্রে আমার মনে হয় যে আসলে না দেখে তেমন বলাও যাচ্ছে না যে কোন ট্রিটমেন্টটা লাগবে। কারণ কেউ যদি কোনো সমস্যা ফেস করেন তাহলে অবশ্যই আপনারা ডক্টরের কাছে আসবেন এবং ডক্টরের কাছ থেকে আপনারা কনসালটেশন নেবেন। আপু, অনেক ধন্যবাদ আপনাকে। আমি একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে দর্শকের প্রশ্নের জন্য আমি প্রশ্ন করতে পারিনি, তারপরেও আমরা খুবই খুশি যে আমাদের দর্শকরা কিছুটা হলেও বেনিফিটেড হয়েছেন। অনেকের অনেক সমস্যার হয়তো বা কিছুটা সমাধান আমরা করতে পেরেছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে আসার জন্য। আমরা আরো একদিন আপনাকে নিয়ে এসে আরো গল্প করব, সেই দিন আই বেশ একটু ফোন কম আসুক, আমাদের প্রশ্ন বেশি থাকুক। অনেক ধন্যবাদ, অনেক শুভকামনা রইল আপনার প্রতি লাইফ এন্ড বিউটির পক্ষ থেকে এবং এটিএন বাংলার পক্ষ থেকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনার কোশ্চেনগুলো অনেক সুন্দর ছিল। ধন্যবাদ। দর্শক, আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী সপ্তাহে নতুন অতিথির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন, এবং যেহেতু আমাদের এনভায়রনমেন্ট বা আমাদের ওয়েদার এখন একটু অন্যরকম, নিজের পাশাপাশি বাচ্চা এবং বাসায় আরো যারা আছেন তাদের সবার খেয়াল রাখবেন। অনেক ধন্যবাদ, দেখা হবে খুব শীঘ্রই আবারও।